ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এখন একটা অডিও ক্লিপে যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনার সাথে যে গল্পটি শেয়ার করব, এটি হচ্ছে আমার এক দাদুর কাছ থেকে নেওয়া। তো আজকের গল্পটির মূল কথা হচ্ছে রাজবাড়ির অন্ধকার রহস্য নিয়ে। ঘটনাটি আমি যেভাবে শুনেছি সেভাবে বলার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশের এক পুরনো গ্রামে ছিল একটি পরিত্যক্ত বাড়ি। লোকজন সেই বাড়িকে ডাকত রক্তমহল বলে। কথিত আছে প্রায় 200 বছর আগে সেখানে বাস করতেন জমিদার। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর, গ্রামের মানুষদের ওপর অমানবিক অত্যাচার করতেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তার মেয়ে রাজকুমারী মৃণালীকে নিয়ে ছড়িয়ে আছে অনেক গল্প। লোকেরা বলতো মৃণালী প্রেম করছিল এক সাধারণ সৈনিকের সঙ্গে। রাজা সেটা মেনে নিতে পারেনি। এক ঝড়ের রাতে সৈনিককে হত্যা করে রাজবাড়ির পেছনের কুয়োতে ফেলে রেখেছিলেন, আর মৃণালীকে জীবন্ত বন্দি করে রাখা হয়েছিল রাজবাড়ির কালো ঘরের ওপরে। এভাবে কয়েকদিন যাওয়ার পর সেই অন্ধকার ঘর থেকে ভেসে আসে মেয়েটির চিৎকারের শব্দ। তারপর একদিন হঠাৎ করে পুরো রাজপরিবার রহস্যজনকভাবে মারা যায়। সেই থেকে রাজবাড়িতে কেউ আর রাত কাটাতে পারেনি। তখন থেকেই রাজবাড়িটি পড়ে থাকতো পরিত্যক্ত বাড়ি হিসেবে। একদিন শহর থেকে 4 বন্ধু ঘুরতে এলো গ্রামে। তাদের নাম ছিল আরিফ, আকিব, নিলয় আর সজীব। চায়ের দোকানে বসে তারা রাজবাড়ির গল্প শুনছিল। দোকানদার কাপা গলায় বলল, বাবারা, সন্ধ্যার পর ওই বাড়ির দিকে যাইয়েন না। রাত হলে ওখানে কান্নার শব্দ শোনা যায়। আরিয়ান ছিল একটু সাহসী। সে হেসে বলল, ভূত বলে কিছু নেই কাকা। কিন্তু দোকানদার শুধু বলল, সবাই এই কথাই বলে। তারপর আর কেউ ওখান থেকে ফিরে আসে না। বন্ধুরা সবাই ঠিক করলো তারা রাতে রাজবাড়িতে যাবে। রাত 12টার দিকে তারা টর্চ আর ক্যামেরা নিয়ে পৌঁছে গেল বিশাল সেই ভাঙা রাজবাড়ির সামনে। বাড়িটার লোহার ফটকটা আধখোলা ইটের ছিল। হালকা বাতাসেই সেটা ক্যাস ক্যাস করে শব্দ করছিল। ভেতরে ঢুকতেই তারা অনুভব করলো অদ্ভুত ঠান্ডা, যেন বাড়িটার ভিতর থেকে বাতাস আসছে মৃত। দেওয়ালের পুরনো ছবি, ছাদ থেকে ঝুলে থাকা মাকড়াসার জাল আর ভাঙা মূর্তি, সব মিলিয়ে যেন জায়গাটি এক অদ্ভুত ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ উপরের তলা থেকে ভেসে এলো এক কান্নার শব্দ। উপরের তলা থেকে হঠাৎ ভেসে এলো কারো পায়ের নুপুরের শব্দ। ঝন ঝন ঝন। সজীব ভয় পেয়ে বলল, কেউ আছে ওখানে। কোনো উত্তর নেই। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরের করিডোরে গিয়ে দেখলো শেষ মাথায় একটা দরজার অল্প খোলা। দরজার ভেতর থেকে ক্ষীণ আলো বের হয়ে আসছে। আরিয়ান দরজাটা ঠেলে ঢুকতেই ঘরের মাঝখানে সাদা শাড়ি পরা এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার লম্বা চুল মুখ যেন ঢেকে রেখেছে। নিলয় কাপা গলায় বলল, কে কে আপনি? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। হঠাৎ সে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। চারপাশ যেন অন্ধকার হয়ে গেল। চারপাশে শুধু শোনা যাচ্ছে মেয়েটির কান্নার শব্দ। হঠাৎ রাকিব টর্চ জ্বালিয়ে দেখল ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা, কেউ এখান থেকে জীবিত ফিরবে না। সজীব ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। তারপর ঘরের কোণ থেকে ভেসে এলো ভারী কারো শ্বাসের শব্দ, হু হু। টর্চের আলো ফেলতেই দেখা গেল একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তার শরীর রক্তে ভেজা, হাতে ধারালো তলোয়ার। সে ধীরে ধীরে বলল, আমার মেয়েকে কে কাঁদাচ্ছে? এটা ছিল রাজা রুদ্রনারায়ণের আত্মা। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করলো। দেওয়াল থেকে যেন রক্ত ঝরতে লাগলো। বন্ধুরা চিৎকার করতে লাগলো। আরিয়ান দরজায় লাথি মারতেই সেটা খুলে গেল। তারা দৌড়ে নিচে নামতে লাগলো, কিন্তু সিঁড়ির মাঝখানে তারা দেখতে পেল সাদা শাড়ি পরা সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এবার তার মুখটা পুরো দেখা যাচ্ছে। মুখের এক পাশ পুড়ে গেছে, চোখ থেকে রক্ত পড়ছে। সে ফিসফিস করে বলল, আমাকে একা রেখে যেও না। তারপর হঠাৎ সে সজীবের হাত ধরে ফেলল। সজীব ভয়ে চিৎকার করে উঠল। বন্ধুরা তাকে টানতে লাগলো, কিন্তু মেয়েটার শক্তি ছিল অস্বাভাবিক। এক সময় বিদ্যুৎ চমকের মতো আলো হলো, আর সজীব হঠাৎ উধাও হয়ে গেল। বাকি 3 জন প্রাণপণ দৌড়ে রাজবাড়ি থেকে বের হয়ে আসে। বাইরে এসে তারা হাঁপাতে থাকে। পিছনে তাকিয়ে দেখে
রাজবাড়ির ওপরের জানালায় সাদা শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে এবং তার পাশে রক্তমাখা রাজা। দুজনেই তাদের দিকে তাকিয়ে। পরদিন সকালে গ্রামের লোকজন রাজবাড়িতে গিয়ে শুধু সজীবের ক্যামেরাটা খুঁজে পায়। ক্যামেরার শেষ ভিডিওটা দেখা যায় অন্ধকার ঘরের মধ্যে সজীব কাঁদছে আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। ভিডিও শেষ হওয়ার আগে শুধু একটা কথাই শোনা যায়, এখন তুমি আমাদের সঙ্গে থাকবে। তারপর স্ক্রিনটি কালো হয়ে যায়। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বলে রাজবাড়ির পাশ দিয়ে গেলে এখনো সেই চার বন্ধুর হাসির শব্দ শোনা যায়। তো গল্পটি আমি দাদুর কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবে আপনাদের পরে শোনালাম। তো যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন একটা অডিও ক্লিপে যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ঘটনাটি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলার চেষ্টা করতেছি। ঘটনাটি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পুরো ঘটনাটি শুনেছি আমি আমার আম্মুর কাছ থেকে। তো আমার আম্মু যেভাবে বলেছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই বলে শোনাচ্ছি। আর এই পুরো ঘটনাটি ঘটেছে আমার আম্মু এবং আমার নানু ভাইয়ের সাথে। আমার আম্মু ছিল একটা গরিব পরিবারের মেয়ে এবং হচ্ছে যে আমার নানু ভাই এবং আমার আম্মু রোজ রাতে মাছ মারতে যেত। তো হচ্ছে আমার আম্মু যেহেতু পরিবারের বড় মেয়ে এবং আমার যে মামাগুলা ছিল তারা হচ্ছে খুবই ছোট, তো হচ্ছে মাছ মারার ক্ষেত্রে হচ্ছে নানু ভাই একা যাইতো না। তো হচ্ছে অনেক রাতে তারা হচ্ছে লাইট এবং আমদা নিয়ে যেত, কারণ আগের সময় যখন তারা মাছ মারতো তারা হচ্ছে যে হেসাক জ্বালিয়ে যেত এবং সাথে একটা দা নিয়ে যেত। সেই দা দিয়ে কিন্তু তারা মাছ কুপিয়ে সেই মাছ মারতো এবং তার পরের দিন সকালে হচ্ছে সেই মাছগুলা বাজারে যেয়ে বিক্রি করতো এবং সেই টাকা দিয়েই কিন্তু তাদের সংসার চলতো। তো তারা হচ্ছে প্রতিনিয়ত আমার নানু ভাই আমার আম্মুকে নিয়ে মাছ মারতে যেত। তো একদিন অনেক রাত হয়ে গেছে এবং আমার নানু ভাই এবং আমার আম্মু একটা বড় জঙ্গলের মাঝখানে একটা বিল আছে, সেই বিলে মাছ মারতে গেছে। তারা প্রতিনিয়ত অনেক মাছ পায় এবং তারা সেই মাছ সকালে বিক্রি করে। তো হচ্ছে সেদিন তারা কোনো রকমভাবে মাছ পাইতেছে না, যেখানেই যাচ্ছে সেখানেই শুধু মাছ পাইতেছে না। তো এভাবেই মাছ মারতে মারতে অনেক রাত হয়ে গেছে। তো এই রাতের মাঝখানে যে কখন রাত 3টা প্লাস হয়ে গেছে তারা বুঝতে পারেনি। তারা হচ্ছে মাছ মারতেছেই, তো হঠাৎ করে আমার আম্মু একটা বড় শোল মাছ দেখতে পায় এবং আমার নানু ভাইকে সেই মাছটি দেখাই দেয়। তো হচ্ছে মাছটি খুবই কাছে ছিল। তো সর্বপ্রথমেই আমার নানু ভাই সে দা দিয়ে মাছটিকে আঘাত করে। আঘাত করার পর তারা দেখে যে সেই মাছটিকে আঘাত লাগেনি, কিছু দূর দূরে সেই মাছটি আবারও ভেসে উঠতেছে। তো এভাবেই কয়েকবার চেষ্টা করে এবং এভাবে চেষ্টা করতেই থাকে। তো এক পর্যায়ে দেখা যায় যে মাছটি যে জায়গায় ছিল সেই জায়গায় যখন দা দিয়ে আক্রমণ করা হচ্ছে, তো হচ্ছে সেই মাছটি না ধরা পড়ে কিছু দূর গিয়ে আবারও ভেসে উঠতেছে। আসলে সেটা অনেক বড় মাছ হলেও আসলে সেটা মাছ না, সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর জিন বা হচ্ছে খারাপ আত্মা। এভাবে তারা সেই মাছটিকে মারার জন্য 1 ঘন্টা ধরে চেষ্টা করে এবং মাছটি চলে যাচ্ছে না, মাছটি তার আশেপাশেই ঘোরাঘুরি করতেছে। তারা যখনই হচ্ছে যে দা দিয়ে আক্রমণ করতেছে তখনই মাছটি এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর তার একটু দূরে গিয়ে ভেসে আসতেছে। তো এভাবেই তারা অনেক চেষ্টার পরেও কিন্তু মাছটি মারতে পারে না। তো এভাবে তারা অনেক চেষ্টা করার পর আস্তে আস্তে করে সময়টা অনেক পর্যায়ে চলে যায় এবং আস্তে আস্তে তারা ফজরের আজান পর্যন্ত সেই মাছটি মারার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে আমার আম্মু এবং আমার নানু বিরক্ত হয়ে যায়। আসলে সেই মাছটি ধরতে না পেরে খুবই আতঙ্কিত হয়ে যায় এবং খুবই রাগান্বিত হয়ে যায়। তো এইভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর তারা হাল ছেড়ে দেয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে চলে যাবে এবং অন্যখানে মাছ মারার চেষ্টা করবে। ঠিক তখনই সেই মাছটি একেবারেই কাছে চলে আসে এবং শেষবারের মতো আমার নানু ভাই আবারও সেই মাছটিকে আক্রমণ করার চেষ্টা করে। তো মাছটিকে আক্রমণ করার পরে ঠিক তখনই ফজরের আজান ভেসে আসে এবং সেই শোল মাছটি একেবারেই গায়েব হয়ে যায় এবং তখন তারা বুঝতে পারে যে এটা কোনো মাছ ছিল না, এটা
এটা কোনো খারাপ জিন তাদের সাথে ছলনা করতেছে। তো এইভাবেই যখন তারা ব্যর্থ হয়ে যায় এবং সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়, তো দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা দিবে এমন সময় পিছন থেকে একজন ডেকে বলে যে তোরা আজকের মতো বেঁচে গেলি। এর কারণ হচ্ছে যে ঠিক তখনই ফজরের আজান ভেসে আসে, আর ফজরের আজান ভেসে আসার পরেই কিন্তু সেই মাছটি একেবারে গায়েব হয়ে যায় এবং তার পিছন থেকে এভাবে ডেকে বলে, 3বার বলে যে তোরা আজকের মতো বেঁচে গেলি, তোরা বেঁচে গেলি, তোরা বেঁচে গেলি। তো এইভাবেই হচ্ছে যে তাদের সাথে এই ঘটনাটি ঘটে যায় এবং পরবর্তীতে সে বাসা চলে আসে আমার আম্মু এবং আমার নানু ভাই। তো আপনারা যারা মাছ মারেন এবং মাছ মেরে নিজের সংসার চালান তারা হয়তো বুঝতে পারবেন তাদের সাথে প্রায় এই ধরনের ঘটনা ঘটেই যায়। কারণ গভীর রাতে যখন আপনি বিলের মাঝে মাছ মারতে যাবেন তখন কিন্তু এই ধরনের সমস্যা আপনাদের সামনে হতেই পারে। তো এই ছিল আজকের ঘটনা। এই পুরো ঘটনাটি আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি এবং আমার আম্মু এবং আমার নানু ভাইয়ের জীবনে সবচেয়ে বড় একটি ভয়ঙ্কর ঘটনা। যার সাথে এই ঘটনাটি ঘটে সেই বুঝতে পারে যে আসলে এই ঘটনাটি কত বড় ভয়ঙ্কর ছিল। রাসেল ভাই আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওর মাঝখানে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ঘটনাটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।